শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। 14 বছর পর ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন, আসতে পারে নতুন কমিটি। এবং স্থানীয় নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন, জানালেন সিএসসি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছে আমি দোকানামি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জড়ো হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে ভোর থেকে শহীদ মিনারে আসতে শুরু করেছেন বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা। পাশাপাশি ভোর থেকে শুরু হয় মঞ্চ তৈরির কাজও। সকাল 8টার আগে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা বেশ কিছু শিক্ষার্থী। তাদের প্রত্যাশা, ফ্যাসিবাদ বিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবেন। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৌহিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তৌহিদ, আজ তো মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো এই মুহূর্তে আপনার কাছে বিস্তারিত কি আছে আমাদের জানান। রমনা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ গত রোববার যে ঘোষণা দিয়েছিল, যে সেই ঘোষণার প্রেক্ষিতে গত 2 দিন আসলে নানা বিভিন্ন এক ধরনের নাটক কিংবা নানা বিষয় শেষে অবশেষে তারা গত মধ্যরাতে ঘোষণা দিয়েছিল। আপনি একটু জানিয়ে রাখি, নানা শব্দের কারণে এখানে গান চলছে, আবার অন্যদিকে ঘোষণা চলছে, যেই কারণে শব্দ হয়তো একটু বিভ্রাট হতে পারে। তো আপনাকে জানিয়ে রাখি, শহীদ মিনারের এই প্রান্তে সকাল থেকে কিন্তু বিভিন্ন সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে বিভিন্ন শ্রেণীর ছাত্ররা, বিভিন্ন শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা এখানে জমায়েত হয়েছেন। আপনি জানেন যে আজকে বিকেল 3টায় তারা মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হবে। এখান থেকে তারা কয়েকটি কর্মসূচি ঘোষণা করবে। সেই কর্মসূচির মধ্যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন কেন্দ্রীয় সমন্বয়কের সাথে কথা বলেছি। তারা 21 টেলিভিশনকে তারা যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের যে স্পিরিট, সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে যে যাতে একটি দেশ পরিচালিত হয়, একটি সংবিধান প্রণয়ন হয়, সেই বিষয়ে সকল ছাত্র সংগঠনকে তারা আহ্বান করবেন এবং সেই আহ্বানে সবাইকে নিয়ে তারা রাষ্ট্র এবং রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের কাছে দাবি জানাবেন। তো সব মিলে এরই মধ্যেই শহীদ মিনার প্রাঙ্গণ সারা দেশের শিক্ষার্থীদের মুখরিত হয়ে গেছে। এখানে শিক্ষার্থীদের পাশাপাশি একটু বয়স্ক অভিভাবকরা কিন্তু এখানে আছেন। আমি যদি আপনাকে একটু যারা এসছেন তাদের কাছ থেকে কিছু জিজ্ঞেস করতে চাই। আমার হাতে একজন এসছেন। আপনি কোন এলাকা থেকে এসছেন? একটু আজকের যে অনুষ্ঠান, এই যে কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে আপনি একটু কিছু বলেন। যে আমি আসছি রাজশাহী থেকে, রাজশাহী জেলা থেকে আমরা প্রায় 1000 সহযোদ্ধা আসছি। আমরা আসছি জুলাই বিপ্লব এবং 5 আগস্ট পর্যন্ত যে গণহত্যা এবং ফ্যাসিস্ট সরকারের যে হত্যাকাণ্ড আপনারা দেখেছেন, সেটা থেকে আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি। খুনি হাসিনা সহ তার দোসরদের আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি এবং এ দেশে সে চলে গেলেও এখন পর্যন্ত তার কিছু কিছু হত্যাকাণ্ডর এখনো বিচার আমরা পাইনি।
এমনকি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি যে শুরু হবে বেলা ৩টায়, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। 14 বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সকাল 8টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি অংশ নেয়। দুপুর 1টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কার্যকারী সেশন অনুষ্ঠিত হবে। রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আলী রায়হানের পিতা এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আরও কয়েকজন শহীদ পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। এই সম্মেলনে 2025 সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এজন্য গত 29 ডিসেম্বর সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের আলোকে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রশ্নে সিএসসি জানান, সংস্কার কমিশনের রিপোর্টের পর নির্ভর করছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই। আসলে আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। আগামী জুন মাসের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় কথা বলেন তিনি। এ সময় নতুন রাজনৈতিক দল গঠন করে ক্ষমতা দখলের পায়তারা চলছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। 2 মাস 5 দিন যদি একটা কন্ট্রাকচুয়াল সার্ভিসে থাকা টপ ব্যুরোক্রেটকে সরাতে সময় লাগে, এই সরকার কি রকম সংস্কার করবে সেটা আমরা বুঝতে পারি না। এখন বিভিন্ন কৌশলের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং উপদেষ্টারা সময় জ্ঞাপন করছেন যাতে নির্বাচন দেরিতে হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রয়াত প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার মার্কিন দূতাবাসে গিয়ে প্রয়াত এই নোবেল বিজয়ীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেখানে খোলা শোক বইয়ে শোক বার্তাও লিখেন প্রধান উপদেষ্টা। মার্কিন চার্চ দ্য অ্যাফেয়ার্স মেগান বোর্নলিন সকাল 11:45-এ বাড়িধারায় দূতাবাসে উপদেষ্টাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনূস এ সময় তার দীর্ঘদিনের বন্ধু জিমি কার্টারের সাথে তার স্মৃতিচারণ করেন। প্রধান উপদেষ্টা বলেন, কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রয়াত প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার ভারতীয় হাই কমিশনে গিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানান তিনি। এ সময় হাই কমিশনে খোলা শোক বইয়ে শোক বার্তাও লিখেন তিনি। ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বর্মা সকালে 11:30টায় বাড়িধারায় হাই কমিশনের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনূস হাই কমিশনারের সাথে সংক্ষিপ্ত কথা বলেন এবং তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিং এর সাথে তার স্মৃতিচারণ করেন। ভারতে বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তিতে পরিণত করতে মনমোহন সিং এর অবদানও স্মরণ করেন তিনি। সংবাদ এই পর্যায়ে একটি বিরতি নিয়েছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নববর্ষকে ঘিরে পর্যটন স্পটগুলোতে ভিড় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিরতির পর আবার আমন্ত্রণ 21শে দুপুরের সংবাদে।
প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি রাষ্ট্রদূত ফিলিমেন ইয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবছর জাতিসংঘ সাধারণ পরিষদের ঐকমত্য প্রস্তাব অনুসারে 2025 সালে রোহিঙ্গা সংকটের উপর আন্তর্জাতিক সম্মেলনের রূপরেখা ও উদ্দেশ্য নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতেই 2024 সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এ ধরনের সম্মেলনের ধারণা দেন। নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। আলোচনাকালে ডক্টর খলিলুর রহমান সম্মেলন আয়োজনে জাতিসংঘকে পূর্ণ সহায়তা করতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। নতুন বছর ঘিরে দেশের পর্যটন এলাকাগুলোতে ভিড় বেড়েছে ভ্রমণ পিপাসুদের। আগেভাগেই বুকিং হয়ে গেছে হোটেল মোটেলগুলো। পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। সাগরের নীল জল আর বেলাভূমিতে বিশাল ঢেউয়ের আছড়ে পড়ার দৃশ্য দেখতে ভ্রমণ পিপাসুরা ছুটে গেছেন পর্যটন নগরী কক্সবাজারে। উপলক্ষে আজকে আমরা এখানে আসছি, আমাদের ছুটিটাও কাটলো। সাগরের ঢেউ, লোকজন ভালোই লাগতেছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। পর্যটকদের সমাগম বাড়ায় খুশি ব্যবসায়ীরা। নিরাপত্তা নিশ্চিতে পর্যটন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। আজকের 39 ফার্স্টে দর্শনার্থীর একটা উপচে পড়া ভিড় চলমান। তাদের নিরাপত্তার জন্য আমরা সচেষ্ট আছি। আমাদের কুইক রেসপন্স টিম, আমাদের মোবাইল টিম এবং আমাদের একাধিক টিম কাজ করছে। সূর্যোদয় আর সাগরের পানিতে সূর্যের হেলে পড়ার দৃশ্য দেখতে পর্যটকদের পদচারণায় মুখর সাগরকন্যা কুয়াকাটা। পর্যটকদের ভিড়ে হিমশিম খাচ্ছেন হোটেল মোটেল মালিকরা। মধ্যশ্রেণীর যে হোটেলগুলো রয়েছে ইতিমধ্যে আমাদের প্রায় 80% রুম বুকিং হয়েছে। দিগন্ত ছোঁয়া সুনীল আকাশ, সবুজে ঘেরা উঁচু নিচু পাহাড় আর ঝর্ণার স্বচ্ছ জলের টানে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর পাহাড়ের রানী রাঙামাটি। আশা রাখি এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলোতে আমাদের রেকর্ড পরিমাণ রাঙামাটিতে টুরিস্ট আগমন করবে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে বেড়েছে পর্যটন সমাগম। হোটেল মোটেলগুলোতে উপচে পড়া ভিড়। ভালো লাগতেছে, পরিবেশটা খুবই ভালো, মনোরম পরিবেশ। আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, আরো ভালো লাগছে, পরিবেশটা এখন অন্যরকম। আলুটিলা পার্ক, রহস্যময় সুড়ঙ্গ, রিছাং ঝর্ণা আর মায়াবিনী লেকের টানে খাগড়াছড়িতেও ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। তবে বেশি পর্যটক সাজেকে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 31st নাইটে আতশবাজি ফোটানোর কারণে গত 7 বছরে শব্দ দূষণ বেড়েছে 74 ভাগ, বায়ু দূষণ বেড়েছে 19 ভাগ। পশু পাখি সহ চরম স্বাস্থ্য ঝুঁকিতেও মানুষ, ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু পর্যন্ত। বাড়ির ছাদে এমন ঝুঁকিপূর্ণ উদযাপন নিরুৎসাহিত করতে সরকারি উদ্যোগে এলাকা নির্দিষ্ট করে দেয়া সহ আইন প্রয়োগে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শিউলি স্বপ্নমের রিপোর্টে বিস্তারিত। ইংরেজি নতুন বছর বরণ করতে দেশে প্রতি বছরই উৎসবের নামে আতশবাজি ফুটিয়ে বিকট শব্দ সন্ত্রাস করা যেন অনেকটা রীতিতে পরিণত হয়েছে। অথচ মাত্র বছর কয়েক আগেই পটকা ও আতশবাজির শব্দে ভয় পেয়ে মারা যায় তানজিম উমায়ের নামে এক শিশু। চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে মানুষ এবং প্রকৃতি। বিশেষজ্ঞরা বলছেন, আতশবাজি ও পটকা ফোটানো শাস্তিযোগ্য অপরাধ হলেও বেশিরভাগ মানুষই তা জানে না। গর্ভবতী নারীরা, শিশুরা, বয়স্ক মানুষজন এবং অসুস্থ এবং শিক্ষার্থী যারা আছে তারা এই শব্দ দূষণের বিষয়টি, আতশবাজি ফোটানোর বিষয়টি নিতে পারে না। মাঝরাতে আমরা এই আতশবাজিটা পড়ে, তখন হচ্ছিল পাখির ঘুমানোর সময়। হ্যাঁ, সে একটা গাছে বা কোথাও আশ্রয় নিয়ে ঘুমায়, তখন এমনিও আমাদের জনগণেরও তো সমস্যা হয়। পরিবেশে যারা অবস্থান করে, যে পাখি বা জীবজন্তু, তাদেরও কিন্তু এই জায়গাটা ক্ষতিগ্রস্ত তারা হয়। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের সবশেষ গবেষণায় দেখা যায়, গত 7 বছরে 31 ডিসেম্বর রাত 11টা থেকে 1টা পর্যন্ত গড়ে 90% সময় শব্দের মাত্রা 70 ডেসিবেল অতিক্রম করে, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। শব্দ দূষণ বিধিমালা ও পরিবেশ সুরক্ষা আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দূষণের এমন মহোৎসব থামানো যায় না বলে মনে করছেন পরিবেশবাদীরা। আমরা মনে করি যে প্রত্যেকটা এলাকাতেই অ্যাসোসিয়েশন আছে, ফ্ল্যাট মালিক সমিতি আছে, এলাকার সমিতি আছে, ধানমন্ডি অ্যাসোসিয়েশন, এরকম নানা সমিতি আছে। সেই জায়গাগুলোতে
আমার মনে হয় ডিএমপি সহ পরিবেশ অধিদপ্তর থেকে সেগুলোকে একদম চিঠি দেওয়া উচিত যে আপনার এই বাসায় যদি ওরকমভাবে আমরা হলো দেখি তাহলে আপনাদের এই বাড়ির যারা হলো অ্যাসোসিয়েশনে আছেন তাদের হলো শাস্তির আওতায় আমরা হচ্ছিল নিয়ে আসবো। 300 ফিটের বাণিজ্য মেলার মাঠে, অর্থাৎ যেখানে লোকালয় কম, যেখানে প্রাণ প্রকৃতি বিনষ্ট হওয়ার সুযোগ কম, এরকম কিছু জায়গায় আমরা দেশীয় সংস্কৃতি ব্যবহার করে কিংবা কালচারাল প্রোগ্রাম ব্যবহার করে আমরা যদি এই ধরনের উদযাপনের অনেকগুলো জায়গাতে আমরা ব্যবস্থা করতে পারতাম, তাহলে এই ছাদে ছাদে আতশবাজি পোড়ানোর পাশবিক যে প্র্যাকটিসটি সেটি হয়তো বন্ধ হতো। আইন অমান্য করে আতশবাজি পোড়ানোর জন্য 1 মাস কারাদণ্ড বা 5,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড, পটকা ফোটালে 6 মাস কারাদণ্ড বা 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রেখে 2006 সালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করা হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের গ্যাস সাবস্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত 4। বিরতির পর আবার আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে। 31st নাইটে ঢাকায় আতশবাজি ও ফানুস উড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ ও পরিবেশ মন্ত্রণালয়। আইন অমান্য করলে মোবাইল কোর্ট সহ জেল জরিমানার কথা বলছে ডিএমপি। এছাড়া ঢাকায় অতিরিক্ত 3,000 পুলিশ মোতায়েন থাকবে। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। দীপু শিকদারের রিপোর্টে বিস্তারিত। এবার ভিন্ন প্রেক্ষাপটে বরণ করা হচ্ছে ইংরেজি বর্ষ 2025। 31st নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে 11 দফার নির্দেশনা জানায় ডিএমপি। অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা সমাবেশ, গণজমায়েত, নাচ গান, র্যালি ও শোভাযাত্রা করা যাবে না। ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে বলেও জানায় ডিএমপি। আর পরিবেশ অধিদপ্তর বলছে ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে শব্দ দূষণ রোধে। আতশবাজি ফুটে খুবই উচ্চ বেপরোয়াভাবে, তারপর পটকা ফুটে উচ্চ স্বরে বিভিন্ন সাউন্ড যেগুলো সৃষ্টি করে থাকে শব্দ উৎপাদনকারী যন্ত্র থেকে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে হয়ে থাকে এগুলো। তো এই বিষয়গুলোকে আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করব। ডিএমপি জানায় 31 ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন 8টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব বার বন্ধ থাকবে। আমাদের সিকিউরিটির কোনো ওই মেজার্স যেগুলো নিয়েছি ঘাটতি নাই, আমরা কোনো এরকম আশঙ্কা করতেছি না, কোনো অমূলক কিছু ঘটবে এরকম আশঙ্কা করি না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত 8টার পর বহিরাগত প্রবেশ নিষেধ, আর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রবেশ করতে হবে আইডি কার্ড দেখিয়ে। রাত্র 12টা 1 মিনিটে ব্যাপক হারে আতশবাজি, ক্লাস্টার বোমা, ফানুস ব্যবহার হয়ে থাকে। আজকে রাত্রে একই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে সারাদিন এবং সারা রাত। হাতির ঝিলে সন্ধ্যার পর কোনো অনুষ্ঠান করা যাবে না। আবাসিক হোটেলে সীমিত পরিসরে অনুষ্ঠান করা যাবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের গ্যাস ট্রান্সমিশন লাইনে বিস্ফোরণে প্রতিষ্ঠানটির এক প্রকৌশলী সহ 4 জন নিহত হয়েছে। সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন প্রকৌশলী রিয়াজ, শ্রমিক মাহফুজ, মিজান ও গাজী। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম। তিনি জানান, সকাল 9টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই মারা যান প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান মিজান ও গাজী। তাদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এবারে আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বগুড়ার পাইকারি বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকা কেজি ধরে। সপ্তাহের ব্যবধানে 3 থেকে 4 গুণ কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। লাভের আশায় শীতকালীন সবজির চাষ করে বিপাকে কৃষক।
দর্শক, বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম বড় সবজির মোকাম বগুড়ার মহাস্থান হাট। ভোর থেকে শুরু হয় বেচাকেনা। আশপাশের জেলা উপজেলার কৃষকরা সবজি নিয়ে আসেন এই হাটে। দূর দূরান্ত থেকে আসেন পাইকাররা। গত কয়েকদিনে সবজির আমদানি বেড়ে যাওয়ায় পড়ে গেছে দাম। ফুলকপি আর মূলা বিক্রি হচ্ছে 2 টাকা কেজি। বাঁধাকপি, মিষ্টি লাউ, শিম ও বেগুন সহ সব ধরনের শীতকালীন সবজি 10 থেকে 20 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। পরিশ্রম করছি এটা আমার ভাত, এটা ধরা যায়। কবির গাড়ি ভ্যান আলাদা দেওয়া লাগে আপনার 600 টাকা। একটা কবি খরচ করছে 5 টাকা, সে খরচ হলে এখন 1 টাকা, তাহলে কৃষক বাঁচবি। পাইকাররা বলছেন দাম কমে যাওয়ায় ব্যবসায়ও ধস নেমেছে। বর্তমানে 3 টাকা 4 টাকা। আমার কি জান ঘাটা 3 টাকা 8 টাকা 10 টাকা। মানে আমদানি চাপ হতে 3 টাকা কেজি লাগে ফুলকপি। দুটো লোক নাই, কিছু চলছে না। সব জায়গায় কবি আমদানি হয়, কাঁচামাল আমদানি হয়, সেজন্য দাম কম। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে ফুলকপি সহ সবজির চাষ বেশি হওয়ায় দাম পড়ে গেছে। শীতের সবজির প্রাচুর্যতার কারণে অন্যান্য সবজিগুলোর একটু দাম পড়ে যায়। বাজারে যে পরিমাণ মূল্য, কৃষক সেই পরিমাণ মূল্য পায় না। আমরা এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি, যাতে মধ্যস্বত্ব ভোগীরা এই যে মুনাফাটা পাচ্ছে, এই মুনাফাটা যাতে না পান। সরকার এই বিষয়ে তৎপর আছে। প্রতিদিন 60 থেকে 70 ট্রাক সবজি দেশের বিভিন্ন জেলায় যায় এই মহাস্থান হাট থেকে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দুপুরের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। 14 বছর পর ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন, আসতে পারে নতুন কমিটি। এবং স্থানীয় নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখেই কাজ করছে নির্বাচন কমিশন, জানালেন সিএসসি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।